সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মফিজুর রহমান এবং মাহমুদ মেনন। মানে আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। যে আমরা এই যে গত ধরেন 2015 দেখলাম, এখন 16-তে আছি, আমরা যদি গণমাধ্যম দেখি একদম অনলাইন থেকে টেলিভিশন, পত্রিকা, সেই জায়গা থেকে আমরা ইভেন্ট নির্ভর সাংবাদিকতা করছি কিনা এখন, একদম যে মানে অনুসন্ধানী রিপোর্ট আমরাও মানে টেলিভিশনেও আমি ওইভাবে দেখছি না, আমরা করাতে পারছি না বা করছি না, সেটা ওই নিয়েই বলি, সেইভাবে কমে গেছে, পত্রিকাতেও নাই, এটা বলেন। আর স্যার নিশ্চয়ই তার বিশ্লেষণ দিবে। হ্যাঁ, সাংবাদিকতা আসলে ইভেন্ট নির্ভর। ইভেন্ট যখন বেড়ে যায় সাংবাদিকের আসলে দায়িত্ব থেকেই যায় যে সেই ইভেন্ট কভার করা, যে কারণে ইভেন্ট নির্ভর সাংবাদিকতা বাড়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে ঘটনা বহুল সময়ে বাড়ছে যখন, তখন ঘটনার পেছনে তো ছুটতেই হয় আসলে। কিন্তু সাংবাদিকতার যদি আমরা মানে গভীর জায়গাটা থেকে দেখি, তাহলে এর মধ্যে থেকেই সাংবাদিকতাটা করা দরকার। মানে ঘটনা জানানোই সাংবাদিকের কাজ না, ঘটনার প্রেক্ষাপট উপস্থাপন করে রাখাও সাংবাদিকের কাজ, সময়কে ধরে রাখাও সাংবাদিকের কাজ। সময়টা ধরে থাকছে না, আসলে উপরিতল থেকে আমরা চলে যাচ্ছি। আমার মনে হয় যে এটা আমরা হয়তো 15-20 বছর পরে টের পাবো যে ওই সময় আসলে সাংবাদিকতাটা হয়নি, যে কারণে আমরা সময়কে ধরে রাখতে পারিনি। এই যে জিনিসটা আমার কাছে মনে হয় আসলেই খুবই ভয়াবহভাবেই আমরা ইভেন্ট নির্ভর হচ্ছি। করছি না কেন? দুইটা জিনিস আমি যদি আপনার মনে করি, একটু সময়ের পেছনের দিকে তাকাই, যখন বিএনপি খুব জ্বালাও পোড়াও করছিল, প্রতিদিন হরতাল হচ্ছিল, হচ্ছিল, তখন খুব মনে হতো। একদিন আমি অনেকটা লেখা একটা তৈরিও করেছিলাম, পরে অবশ্য ছাপি নাই। সেটা হচ্ছে যে মনে হচ্ছিল যে একটা আর্জ করি জার্নালিস্টদের পক্ষ থেকে যে আমরাও একটা বাহিনী তৈরি করি। সকালবেলা যেমন ওই যখন যেদিন হরতাল হয়, আজকে হরতাল, আবার তার পরের দিন হরতাল, তারপরের দিন অবরোধ। তো আজকে যদি আমি আমার রিপোর্টার আছে 25 জন, এই 25 জনকে এনগেজ করছি, আগামীকাল সকালবেলা আবার যখন হরতাল হয়, একটা পলিটিক্যাল পার্টির অনেক বড় ফোর্স থাকে, তাদের কর্মী বাহিনী থাকে, তাদেরকে আজকে যাদেরকে পিকেটিংয়ে দিচ্ছে, কালকে হয়তো আরেকজনকে পিকেটিংয়ে দিতে পারে। পুলিশের অনেক বড় ফোর্স আছে, তাদের আজকে যাদেরকে ডিউটিতে দিচ্ছে, কালকে তাদেরকে ডিউটিতে দিতে পারে, না দিতে অন্য দলকে দিতে পারে। কিন্তু আমাদের বাহিনী সীমিত বলে আমার মনে হয় যে একটা জার্নালিস্ট বাহিনী তৈরি করা, এইরকম যখন ঘটনাবহুল সময় হয়, তবে প্রতিবেদন তৈরির জন্য বা বিশেষ রিপোর্ট তৈরির জন্য আমরা আমাদের মানে সহকর্মীদেরকে মানে ব্যবহার করতে পারছি না, সবাই ইভেন্টে ব্যস্ত রাখতে হচ্ছে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে এটা প্রতিবন্ধকতা হওয়া উচিত না, এর মধ্যে দিয়ে সাংবাদিককে আসলে কাজ করতে হবে। এখন সেই কাজটা করার জন্য যেই ধরনের ডেপথ বা যেই ধরনের কোয়ালিটি জার্নালিস্ট দরকার হয়, আমি মনে করি যে সেটারও একটু খামতি তৈরি হয়েছে। কারণ কোয়ালিটি জার্নালিজম করার জন্য প্লিজ, একটা তো ঠিক যে আমরা সাংবাদিকতার যখন মানে একেবারে এবিসিডি আলোচনা করি, তখন আমরা বলি যে ঘটনা ঘটতে হবে। আচ্ছা, ঘটনা ঘটলো, কিন্তু সে সব ঘটনাই কি নিউজ থাকবে? সব ঘটনার মধ্যে কি নিউজ অর্দি ম্যাটেরিয়াল আমি পাই? তাহলে তো আমি বুঝতেই পারছি যে নিউজ অর্দি কিছু ঘটনা থাকবে, সেগুলোই আমাদের খবর হবে। বাকি যত হাজারটা ঘটনা ঘটছে চারপাশে, সেগুলো সবকিছু খবর হবে না। এই যে নির্যাসটা, এই নির্যাসটা প্রথমত আমাদের উপলব্ধি করা দরকার। আর পাশাপাশি যেটা যে ইভেন্টের সাথে আরেকটা যেটা অপোজিটে অবস্থান করে, সেটা হলো প্রসেস। একটাকে বলি আমরা ইভেন্ট জার্নালিজম, যে ঘটনা কেন্দ্রিক, ওই ঘটনা হলেই সেটাকে নিয়ে আমরা সব শোরগোল এবং সবকিছু আমরা করি। আর একটা হচ্ছে যে প্রক্রিয়া, কোন কোন প্রক্রিয়াগুলো, কোন কোন এলিমেন্টগুলো সময় নিয়ে বিভিন্ন ডিনামিক্সগুলো তৈরি করে দিয়ে ওই ইভেন্টটাকে করে দিল, সেই যে আপনার বিষয়গুলো অনুসন্ধান করা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে কম। আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে আপনার মিডিয়া অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো 2007 সাল থেকে আমি আপনার যখন ক্লাইমেট সামিটগুলো হয়, সেই সামিটগুলো কীভাবে গণমাধ্যমে কাভারেজ পায় সেটা নিয়ে আমি কাজ করে আসছি। এবং প্রতিবারই আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওই সামিট পিরিয়ডে মিডিয়াগুলোর কাভারেজ বেশ বেড়ে যায়। বেড়ে যায় একই কারণে, ইভেন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি সেটা হতেই পারে। কিন্তু যখন সামিট হয় না, বা সামিট যখন হয়, এই ইভেন্টকে কেন্দ্র করে অন্যান্য বিষয় আছে, যেমন ক্লাইমেট চেঞ্জ তো হঠাৎ করে একটা বিষয় আসেনি। এটাকে যখন আমি ডেভেলপমেন্ট জার্নালিজমের পার্সপেক্টিভ থেকে আলোচনা করার চেষ্টা করলাম, এটাকে যখন আমি জাস্টিস পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করছি, তখন আমি দেখছি যে আমার ওই সাংবাদিক বন্ধুরা
যারা আপনার ওই যখন সামিটটা হয় তখন যেই মনোযোগ দিয়ে যেভাবে ওখানে যান, ওখানে যে সমস্ত বিষয়গুলো, ওখানে যাওয়ার পরেও কিন্তু মন্ত্রী কি বলছেন সেটা, ওখানে যাওয়ার পরে ওই আলোচক কি বলছেন সেটা, তিনি এবং বলেছেন আপনি আরো বলছেন। এক পর্যায়ে আপনি দেখবেন যে খুব ক্লিশে মনে হবে যে 2007 সালে যে বিষয়গুলো রিপোর্ট হয়েছে, 2009 সালে সেগুলো হয়েছে, 2011-তে ডারবানে সেগুলো হয়েছে, এবং মেক্সিকোতেও সেগুলো হয়েছে, এই প্যারিসও অনেকটা। মানে সফর ছাড়া কিছু অর্থাৎ- হচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ ওই যে ইভেন্ট এবং ইভেন্টের কেন্দ্রে যিনি অবস্থান করেন ওই ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের সমস্ত রিপোর্টিং এর বিষয়গুলো আবর্তিত হয়। অন্যদিকে আমি যেটা বলছিলাম যে অন্যান্য যে উপাদানগুলো, অন্যান্য যে ডিনামিক্স গুলো, ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের ডেভেলপমেন্টের সমস্ত সেক্টরগুলো ইনভলভ। আমাদের স্যানিটেশন থেকে শুরু করে আমাদের মানুষের কোস্টাল বেল্টে আমাদের যে মানুষের থাকা না থাকা, তাই না, হ্যাবিটাট যেটাকে আমরা বলি, মানুষের অবস্থান, আমাদের এগ্রিকালচার, আমাদের মানব স্বাস্থ্য, আমাদের সমস্ত বিষয়ই কিন্তু ক্লাইমেট চেঞ্জের সাথে জড়িত। অথচ আমরা দেখি যে এই সমস্ত বিষয়গুলোকে যেভাবে রিপোর্ট করা দরকার ডিউরিং সামিট, বিফোর সামিট, আফটার সামিট, সেই বিষয়গুলো হয়ে আসে না। অর্থাৎ আমি এইটা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের অ্যাপ্লাইড ফিল্ডে যেভাবে জার্নালিজম হচ্ছে, এবং এটা কিন্তু আমরা অনেক আগ থেকে বলে তার আসছি। মানে কি মহিষ ভাই, এটা যে ভোক্তারা মানে যারা পাঠক আছেন, দর্শক আছেন, তারা ওই ইভেন্টে মানে এই জাতীয় খবর শুনতে চান, ওই ইভেন্টকে, বা আমরা সাংবাদিকদের ভাষায় পেক বলি, যে পেকটা যখন তৈরি হয়, উপলক্ষ যখন তৈরি হয়, তার আগে পরে আর ওই বিষয়ে মানে শুনতে, দেখতে, পড়তে চান না? না, আমি কিন্তু সেটা বলবো না। আচ্ছা। আমি বলবো গণমাধ্যমই কিন্তু এজেন্ডা সেট করে দেয়। জি। আমরা সেটা বলছি, আমরা বিভিন্ন থিওরিটিক্যালিও সেই আলোচনায় জি, আমরা বলি যে গণমাধ্যম কিন্তু মানুষের চিন্তার জায়গাটা, মানুষের দেখার জায়গাটা, গণমাধ্যমের দায়িত্ব। মানুষের কথা বলার জায়গাটা গণমাধ্যম তৈরি করে দেয়। যখন আপনি শুধু ইভেন্টকে নিয়ে আলোচনা আনছেন, তখন মানুষও কিন্তু সেগুলি দেখতে অভ্যস্ত হয়ে উঠছে এবং এগুলোই তারা আলোচনা করছে। রাইট। কিন্তু গণমাধ্যমের দায়িত্বের জায়গা থেকে তাকে যে ওই যে কজ এন্ড ইফেক্টস যেগুলো ডিগ আউট করে বার করা, সেগুলোকে বার করে যে গণমাধ্যমকে যথাযথভাবে কাজ করলে মানুষের আলোচনার বিষয়গুলো, মানুষের প্রত্যাশার জায়গাগুলো, মানুষের যে দেখতে চায় বলে যে বিষয়গুলো আমরা চালিয়ে দিচ্ছি, মানুষের সেই দেখার জায়গাটাও কিন্তু পরিবর্তন হবে। এটার জন্য আমরা কিছু প্রবলেমকে দায়ী করি যে সেটার জন্য সমস্যাটা কি, কেন এরকম হয়ে ওঠে। তো সেটা তো আমরা বরাবরের মতো যেগুলো বলি যে আমাদের প্রফেশনাল হ্যাজার্ডস থাকে, আমাদের আমাদের ওনারশিপের যে প্যাটার্ন সেখানে প্রবলেম থাকে, আমাদের সাংবাদিক বন্ধু যারা কাজ করেন, তাই না, তাদের মধ্যে অনেক সময় স্কিলের বিষয় থাকে। বিশেষ করে সায়েন্স জার্নালিজমে যদি বলি, আমি সায়েন্স বলতে এখানে অনেক কিছু আসে, এনভায়রনমেন্ট আসে, এখানে সায়েন্স বলতে হেলথ আসে, সায়েন্স বলতে গেলে নিউক্লিয়ার এনার্জি আজকাল আমাদের যেগুলো আসে, এনার্জি জার্নালিজম, এগুলো আসে, অনেক বিষয় আছে। এই বিশেষ করে সায়েন্স জার্নালিজমের জায়গাটা যদি আপনি দেখেন, সেখানে হাউ টু টক টু এ সায়েন্টিস্ট, এটা কিন্তু একজন খেলোয়াড়ের সাথে কথা বলে তথ্য নিয়ে আসা, আর একজন সায়েন্টিস্টের সাথে কথা বলে তথ্য আনা। আমি মজবুর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যে জায়গাটা এসেছিলেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের এখানে বিট ভিত্তিক হয়ে গিয়েছে, কিন্তু আপনি খুব টেকনোলজির কথা বললেন, বিজ্ঞানের কথা বললেন, এর বাইরেও কিন্তু আমরা যারা নির্বাচন কমিশনে যান, যারা সংসদ বিষয়ক রিপোর্ট তৈরি করেন, প্রত্যেকেরই তো ওই জায়গা সম্পর্কে একটা জানার জায়গাটা তৈরি করতে হয়, সেটার তো একটা ঘাটতি আছেই। না, সেটাই। আপনি যদি আমাদের সংবাদপত্র বলি বা টেলিভিশন বলি, যে কোনো মাধ্যমে দেখবেন যে 5-7-10 বছর আগের যে কন্টেন্ট, আজকের কন্টেন্ট যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে আমাদের কত ভ্যারাইটিস অফ বিটস আমাদের ডেভেলপ করেছে, তাই না? স্পোর্ট জার্নালিজম কোথায় ছিল, ইকোনমিক জার্নালিজম, ফাইন্যান্স জার্নালিজম কোথায় চলে আসছে, এগুলো এখন বিশাল বিশাল একটা ক্ষেত্র হয়ে উঠছে, মানে অর্থনীতির অনেকগুলো আবার উপশাখা তৈরি হয়েছে। অতএব সার্বিকভাবে এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমরা ইউনিভার্সিটিতে অনেক সময় কোর্স রিডিজাইন করা, সেগুলোকে কেন্দ্র করে নতুন নতুন কোর্স আনার চেষ্টা করি। কিন্তু তারপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আপনার যথার্থ অর্থেই যে ওই বিষয়ের যে ভোকাবুলারিজ, যে আমি যখন ইকোনমিক রিপোর্টিং করি আমার অনেক জার্গন থাকে সেখানে। এখন আমাকে প্রথমত বুঝা, আর আমি যখন একজন ইকোনমিস্টের সাথে কথা বলি, আমি তো একজন সাধারণ মানুষকে যেভাবে ইন্টারভিউ করি, একজন ইকোনমিস্টের কাছ থেকে তথ্য আনার ক্ষেত্রে কিন্তু সেভাবে কথা বললে হয় না। আর যদি পিওর সায়েন্সের কথা বলি, একজন ফিজিক্স বা কেমিস্ট্রির একজন প্রফেসর বা একজন সায়েন্টিস্ট, চিকিৎসকের কথাই যদি আমরা বলি, তাহলে তাদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু জার্গনের বাইরে খুব বেশি একটা যাওয়ার, তারা কিন্তু সচরাচর যে সাংবাদিকদের সাথে কথা বলেন তাও না। অতএব ওনাদের মধ্যে ওনাদের মতো করে কথা বলার একটা বিষয় থাকে, কিন্তু সাংবাদিক কি করে ওই কথাগুলোকে নিজের মতো করে ট্রান্সলেট করবেন, ওই কথাগুলোকে উনি বুঝবেন, ওই টার্মগুলোকে কি করে তিনি গণমাধ্যমের উপযোগী করে বিষয়টাকে তৈরি করবেন, এই বিষয়গুলোতে কিন্তু আমাদের দেখে যে প্রস্তুতিরও অভাব এবং আমাদের যথার্থ আপনার ভাবে কাজ করার, এবং মানে যেটা হচ্ছে যে মানে যাদের কাছে যাচ্ছে তাদের যে অভিযোগটা আমি ব্যক্তিগতভাবে পাই, বা হয়তো মেনন ভাবে পান, যে তারা বলে যে ওরা কিছু বলতে পারে, বলে যে এই বিষয়টা রিপোর্ট করবো, কিছু বলে দেন, কিছু বলেন। মেনন ভাই বলেন। কোয়ালিটি জার্নালিজম একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে, এবং সেই জায়গা থেকেই কথাগুলো বারবার যখন ঘুরপাক খাবে, ওই একটা বিষয় ঘুরপাক খাবে,
যেখানে মনে হয় যে ইভেন্ট থেকে যদি আপনি এই মানে ডেপথ রিপোর্টিং এর জায়গাটাতে না যেতে পারেন, অথবা ইভেন্টের মধ্যে থেকেই একটু ডেপথ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই বারবারই ইভেন্টকেই ডেকে আনবেন, এবং ইভেন্টকে ডেকে আনলে যেটা দাঁড়ায় সেটা হলো এই আলটিমেটলি জার্নালিজমটা ফ্ল্যাট একটা জার্নালিজম হয়ে যায়। এবং এই ফ্ল্যাট জার্নালিজম করতে গেলেই তখন ওই যে সারফেস জার্নালিজম, উপর থেকে সবাই, এবং কে কার সাথে কি বলছে একটা কিছু বলেনের মতো অবস্থায় দাঁড়ায়, যে আপনি যা বলবেন সেটাই খবর, এরকমের যেন না হয়। সেই জায়গা থেকে সাংবাদিকদের যেমন তৈরি হওয়ার দরকার আছে, তেমনি আমি মনে করি যে এইটা আসলে সাংবাদিক তৈরি হওয়ার জন্য তার কিছু তার জন্য কিছু সুযোগ সুবিধারও থাকা দরকার আছে, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ। অথবা মনে করি যে তাকে তৈরি করাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই ক্ষেত্রে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যম থেকে তাকে কতটুকু সুবিধা দেওয়া হলো, তাকেই শুধু ইভেন্টের পেছনেই ছোটানো হচ্ছে, নাকি তাকে কিছু গভীরে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, এটি একটা ফ্যাক্টর থাকে। আবার ডেফিনেটলি ব্যক্তিগত আগ্রহ, যার ব্যক্তিগত আগ্রহ আছে তাকে কিন্তু আটকে রাখা যায় না। এ পর্যন্ত যত বড় বড় সাংবাদিক তৈরি হয়েছে আমরা দেখেছি অতীতের সমস্ত জায়গা থেকে, যে যারাই তৈরি হয়েছে তারা নিজেদের যোগ্যতা নিজেদের আগ্রহে তৈরি হয়েছে। মেনন ভাই বা মফিজ ভাই, এটা ভুল বলবো কিনা, যে আমরা দেখেছি যে আমরা যখন সাংবাদিকতা করতে করতে এই যে এতটুকু আসলাম, দেখেছি অনেক কর্মশালা, সেমিনার, ওয়ার্কশপ প্রচুর হয়েছে, হ্যাঁ, বিভিন্ন বিষয় হয়েছে, কিন্তু যারা কিন্তু পরবর্তীতে আর ওই যে কাজের জায়গায় যে ওগুলোর কোনো ফলো আপ পাই না। এটা একটা আপনার একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি করা, যে আমি যেই বিটে একটা তো স্পেশালাইজেশনের বিষয় বলে কিছু থাকে, কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে যে হয়তো এনভায়রনমেন্টে কেউ কাজ করছেন যে একেবারে ফর দ্য টাইমিং, যে তোমাকে এখন এনভায়রনমেন্ট, আবার মাসখানেক পরে বলা হচ্ছে তুমি হিউম্যান রাইটস করো, আবার 2 মাস পরে বলা হচ্ছে তুমি পলিটিক্স করো। এভাবে কিন্তু এক ধরনের একটা বিষয় আছে। আপনি যদি দীর্ঘ সময় না দেন, তাহলে সে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে, সে ওই বিষয়ের আজকাল কিন্তু অনেক সূত্র অনলাইন এবং ইন্টারনেট থাকার কারণে আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই ওই যে আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে আপনি কিছু একটা বলুন, তার চেয়ে বরং সে নিজেই কিন্তু একটা আইডিয়া নিয়ে যেতে পারে, যে পেতেই পারে। তো সেই প্রস্তুতির যেমন একটি বিষয় আছে, সেই প্রস্তুতিটা আপনার সেভাবে নেওয়া। আরেকটা হচ্ছে যে আপনার যথাযথভাবেই আপনার কিভাবে আপনি লিখবেন, তাই না, কিভাবে আপনি যথার্থ ব্যক্তির সাথে কথা বলা, সেটা যে সোর্স আইডেন্টিফাইং দি অ্যাকচুয়াল এবং আপনার ক্রেডিবল সোর্স। যে আপনি মনে করেন যে এখন শিশু স্বাস্থ্য নিয়ে কথা বলবেন, এখন শিশু স্বাস্থ্য নিয়ে কথা বলতে আপনি যদি একজন জেনারেল ফিজিশিয়ানের সাথে আপনি পেয়েছেন বলে আপনার পরিচিত একজন জেনারেল ফিজিশিয়ান জিজ্ঞেস করলেন বা যার কাছে যেতে পেরেছি, হ্যাঁ, তাহলে কিভাবে হবে? আপনাকে তো এক্স্যাক্টলি যিনি যে জায়গায় কথা বলার কথা এবং কথা বললে যার অথরিটি আছে এবং ক্রেডিবিলিটি আছে, সেই সোর্সকেও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে জানতে হবে, এবং সেই সোর্স ডেভেলপ আপনাকে করতে হবে। আমি জানি না চিনি না, হ্যাঁ, আমি জানি না চিনি না, আমার অ্যাক্সেস নাই বলে কিন্তু আমি বসে থাকি। সেটা একটা ভয়াবহ কাজ। আর একটা হয়, সেটা হচ্ছে ধরেন ঢাকায় কিন্তু অনেক সেমিনার সিম্পোজিয়াম হয় যেখানে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের জার্নালিস্টরা আমরা অনেক সময় কি করি, ওই বিষয় নিয়ে বক্তা যখন বক্তৃতা করেন সেটার হয়তো অনেক গভীরে উনি অনেক কথা বলেন, কিন্তু জার্নালিস্টরা গিয়ে ওখানে তককে থাকেন যে কখন উনি বের হবেন এবং রানিং কোনো একটা ইস্যু নিয়ে ওনাকে জিজ্ঞেস করবেন। তখন মাননীয় মন্ত্রী, এটা ব্যাপারে আপনার রিয়াকশন কি? উনি যে রিয়াকশনটা দিচ্ছেন ওই প্রোগ্রামটা টোটালটাই ডাউনে চলে যায় এবং ওইটা নিউজ চলে আসে। এটা একটা ভয়াবহ একটা সাংবাদিকতার একটা জায়গা, যেটা আমি এই বিষয়ে একটু অ্যাড করতে চাই, যেটা আমিও কিছু ট্রেনিং প্রোগ্রামের সাথে বিভিন্ন সময় ইনভলভ ছিলাম। তো আমরা যখন যারা রিপ্রেজেন্টেটিভ আসেন বিভিন্ন মিডিয়া হাউস থেকে, আমরা যখন পরিচয়টা জিজ্ঞেস করি এবং কোন বিটে কাজ করেন জিজ্ঞেস করি, তাহলে দেখা যায় যে যেই বিটের জন্য ওনাকে ট্রেনিং ওয়ার্কশপে পাঠানো হয়েছে তারা আসছেন অন্যান্য জায়গা থেকে, অনেকে অন্যান্য জায়গা থেকে আসছেন। আমি নিজে যে A2I ওই প্রজেক্টের কয়েকটা ট্রেনিং এ ছিলাম, যে যারা কোনোদিনই আইসিটি রিপোর্টিং করেন নাই তাদেরকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যে তারা হয়তো বেসিক আগ্রহটা তাদের জন্ম হবে, কিন্তু এই যে আইসিটি রিপোর্টিং A2I অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট, এটার যে বিভিন্ন মাল্টিপল ফেজেস, মাল্টিপল আপনার ডাইমেনশন আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যে রিপোর্ট করা যায়, উনি কিন্তু ধরেই নিয়েছেন, অনেকেই ধরে নিয়েছেন, তার মধ্যে ব্যতিক্রম নাই আমি বলবো না, তো উনি কিন্তু ধরে নিয়েছেন যে আজকে যে আমরা আসছি এটাই রিপোর্ট হবে। আমি বলছি আপনি তো শুধু রিপোর্টিং এর মধ্যে থাকলে হবে না, আপনি চিন্তা করবেন এটার একটা ডাইমেনশন দিয়ে কি করে একটা ফিচার লিখবেন, আপনি চিন্তা করবেন এটারই একটা ডাইমেনশন দিয়ে কি করে আমি একটা এসে লিখতে পারি, সেটা আজকে করতে হবে তাও না। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের একটু খোলাসা করে বলার প্রয়োজন হয়, বুঝার প্রয়োজন হয়। আপনার কাছে কি মনে হয় যে যেভাবে চলছে এই ইভেন্ট ভিত্তিক যে সাংবাদিকতা, এতে দর্শক পাঠক কতদিন আর গণমাধ্যমের এই থাকবেন? তারা তো
এক ধরনের গণমাধ্যম মুখিতা তৈরি মানে বিমুখতা তৈরি হয়ে যাচ্ছে না, যে সে এখন আর খোঁজ খবর রাখে না, জাস্ট কোন একটা শিরোনাম, কোন একটা হেডলাইন, এই যে আজকে অনলাইনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আছে তাতে সে সন্তুষ্ট, সে আর পত্রিকা পড়ছে না, টেলিভিশন দেখছে না, আস্তে আস্তে সরে যাচ্ছে কিনা? না, আমি এক্স্যাক্টলি আপনি এই কথাটা আমি আসতাম যে একটা অবসাদ তৈরি হয়েছে। আমি যেটাকে বলি যে টেলিভিশন ফ্যাটিগের কথা বলছিলাম আমি কয়েকদিন আগে, যে এখন কিন্তু নিউজপেপার ফ্যাটিগ অর্থাৎ মিডিয়া ফ্যাটিগ অ্যাজ এ হোল, প্রতিদিন একই ধরনের খবর, এরকম একটা বিষয় তৈরি হচ্ছে যে সবকিছু রিপিটেটিভ হতে 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 আমাদের এখন আর ওই টেলিভিশনের রিমোট, তাই না, একটা থেকে একটা, ওইটা মনে ভালো আছে, তারপর ওইটা ভালো আছে, কিন্তু কোনোটাই আমি না, কিছু একটা খুঁজছে। সংবাদপত্র কিন্তু এক্স্যাক্টলি সে কিছু একটা খুঁজছে, সে নিজের অজানা কিছুর সন্ধানে। আমি এক্স্যাক্টলি এটাই দিয়েছিলাম যে টেলিভিশন ফ্যাটিগ, অজানা বিষয়ের খোঁজে দর্শক, এরকম একটা শিরোনাম দিয়েছিলাম একটা লেখার। তো এই যে অজানা বিষয়গুলো কি, দর্শক নিজেকে যখন আমি প্রশ্ন করি যে আপনি কি চান বলেন তো, তখন কিন্তু উনি তাৎক্ষণিক কোনো উত্তরও দিতে পারেন না। আবার অন্যদিকে আপনারা যা দিচ্ছেন টেলিভিশন এবং মিডিয়া হাউসগুলো সমস্ত জায়গায় গণমাধ্যমের লোকজন, সেটার মধ্যে কিন্তু তারা তৃপ্ত না। আমার মনে হয় যে সেটা হচ্ছে যে আপনার আমরা কি আসলেই একেবারে সিস্টেমেটিক কোনো সার্ভে করেছি, আমরা কি একেবারে সিস্টেমেটিক কোনো গবেষণার মধ্য দিয়ে জেনেছি? সময় টেলিভিশনের কথাই যদি বলি, তাই না, যে আমার মনে হয় সেকেন্ড জেনারেশনের, আমাদের প্রাইভেট টেলিভিশনের সেকেন্ড জেনারেশনের সময় সম্ভবত বা থার্ড। তো এই যে দীর্ঘদিন পরে সময় আসছে, সময়েই কি তার শুরুতে এরকম কিছু একটা করেছিল? যদিও আপনারা অনেক পপুলারিটি পেয়েছেন, আপনাদের প্রোগ্রাম, আপনাদের সমস্ত কিছু অনেকেই দেখে, সেটা আমরা নিজেরাও দেখি, কিন্তু সিস্টেমেটিক কোনো ইন্টারভেনশনের মধ্য দিয়ে আমরা কি জানতে চেষ্টা করেছি যে আসলে আমাদের দর্শকরা কি চায়? অথবা চলছে সারা দেশে, না যদি করে থাকেন খুবই ভালো, না করে থাকলে তো খুবই ভালো। তো তারপর আরেকটা আমি বলছিলাম যে এই যে আপনার আমাদের বিশেষায়িত টেলিভিশন বা বিশেষায়িত নিউজ পেপার কিছু কিছু আছে ইকোনমিক্সের উপর কেন্দ্র করে, বা টেলিভিশনে আজকাল কিছু কিছু স্পোর্টস বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে হতে চেষ্টা করছে, কিন্তু বিশেষায়িত টেলিভিশন ইভেন টাইমের দিক থেকে আমাকে কি 24 আওয়ার্সই আমাকে থাকতে হবে? আমাকে কি থাকতে, বিজনেসে আমার ভায়াবল হতে হলে, বা আমি যদি পাবলিক সার্ভিস দিতে চাই, সোশ্যাল সার্ভিস দিতে চাই গণমাধ্যমের মাধ্যমে, আমাকে 24 আওয়ার্সই কি থাকতে হবে অন এয়ার? আমি তো মনে হয় নিশ্চয়ই না। যে এই যে মানুষের মিডিয়া ফ্যাটিগ তৈরি হয়েছে, আমার মনে হয় যতটুক না গণমাধ্যমগুলো তাদের যথার্থ ফাংশন পালন করতে পারছে, তার চেয়ে বেশি অবসাদগ্রস্ত হচ্ছে মানুষ। সেই জায়গাটায় আমার মনে হয় দর্শকের কাছে আমাদেরকে যেতে হবে, মানে এই অবসাদগ্রস্ততা থেকে পাঠক এবং দর্শককে অবসাদের জায়গা থেকে বের করতে হবে। আমার মনে হয় যে আমি যদি বলি, তাহলে আপনি যদি কন্টেন্টের ভ্যারাইটি নিয়ে আসতে না পারেন, তাহলে পাঠকের ভিতর এই ফ্যাটিক অবশ্যই তৈরি হয় এবং সে আসলে দেখতেও চায় না। আমরা বিশ্লেষণের জায়গায় চলে যাচ্ছে, মানে যেতে হবে যে ঘটনার বিশ্লেষণ ছাড়া, ঘটনার বিশ্লেষণ না, শুধু যে ঘটনা সেই ঘটনার বিশ্লেষণে যেতে হবে এবং নতুন কন্টেন্ট আনতে হবে, এমন কিছু নিয়ে আসতে হবে যেটা আমরা দেখেছি। আমি যদি বাংলা নিউজের কথাই বলি, বাংলা নিউজ 24. আমরা ভ্যারাইটি অফ কন্টেন্ট যখন দেই এবং আমরা যখন পাঠক জাজ করি, যেহেতু আমাদের সুযোগ আছে দেখার যে কতজন কোন নিউজটা পড়ছে, যখনই আমি ভিন্ন কোনো কন্টেন্ট দিচ্ছি তখনই দেখছি যে অনেক বেশি পাঠক এটা পড়ছে। এখন ভিন্ন কন্টেন্টের উপরে আমি কত বেশি জোর দিতে পারি সেটা হচ্ছে বিষয়, কারণ হয়তো আমি অনেক বেশি পারি না, কারণ আমাকে ঘটনার সাথেও দৌড়াতে হয়। একটা ইনস্ট্যান্ট মিডিয়া, যেহেতু এখনকার মিডিয়াগুলো কিন্তু মোরলেস ইনস্ট্যান্ট মিডিয়া, নিউজপেপারগুলো না, টেলিভিশন চ্যানেল, অনলাইন গুলো একদম ইনস্ট্যান্ট মিডিয়া, তাৎক্ষণিকভাবে খবরটি তাকে দিতেই হয়, সেই জন্য এটা পেছনে ছুটতে হয়। বাট যখনই আমরা দেখেছি নতুন খবর, ভিন্ন কিছু, মাঠ থেকে তুলে এনে, গ্রাম থেকে তুলে এনে একটি মুড়ি ভাজার চিত্র, একটি পিঠা বানানোর চিত্র যখন দেখানো যাচ্ছে, হাজার হাজার মানুষ এটা অবসাদ থেকে বের হয়ে সে সত্যিকার অর্থে একটা মানে রিলিভড হয়ে একটা কন্টেন্ট পড়ার সুযোগ পাচ্ছে এই সময়টা। অথবা সে শুয়ে শুয়ে রাতের বেলা শুয়ে একটা ফিচার পড়তে পারে, সে যেন সকালবেলা উঠে খবরটা দেখে বা দুপুরে এক নজর খবরটা দেখে নিয়ে আবার একটা ভালো খবরে ভারাক্রান্ত করে তুলছি। এই জায়গাটা একটু এই পয়েন্ট আমি অ্যাড্রেস করতে চাই। যখন মেনন বলছিল তখন আমার মনে হয় আমার একটু বলা দরকার। সেটা হচ্ছে যে আসলে সাংবাদিকতার কথা বলছি না আমরা তথ্য সূত্রের কথা বলছি, যে আমি তথ্য দিতে চাই শুধু পাঠককে, ডাটা ব্যাংকের কথা বলছি, আমরা কোনটা বলছি? তো আমার মনে হয় যে আমরা যখন সাংবাদিকতার কথা বলি তখন সাংবাদিকতা একটা প্রফেশনাল বিষয়, সাংবাদিকতার দীর্ঘদিনের ইতিহাস আছে, সাংবাদিকতার নিয়ম কানুন আছে, সাংবাদিকতার বিভিন্ন চর্চার প্র্যাকটিস আছে, এই সমস্ত বিষয় দিয়ে আমরা সাংবাদিকতাকে দেখতে চাই। আর আমরা সেটাকে আসলে শুধুমাত্র একটা ইনফরমেশন চ্যানেল হিসেবে দেখতে চাই না। যখন আমি সাংবাদিকতার কথা বলবো, এই কথাটা আমার জন্য আলাদা ইনফরমেশন চ্যানেল থাকতে পারে, পাঠক একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরবো, হ্যাঁ এইভাবে দেখা যায় বিষয়টা। হ্যাঁ, এই তথ্যটাকে এখানে একটা জিনিস একটু বলি তুষার ভাই, সেটা হচ্ছে যে এই কথাটাই আমাদের কিন্তু শুরুতেই শুরু হলো যখন আমরা বলতে গেলাম যে পাঠককে যদি আমি ইভেন্টের মধ্যে না রেখে ওই ঘটনার প্রেক্ষাপটটা দিতে পারি, আসলে সাংবাদিকতার মূল কাজটাকে, সাংবাদিকতার মূল কাজ হচ্ছে
যাতে একটা অঘটন ঘটেছে এই ঘটনটি আরেকবার না ঘটে, তার জন্য ওই অঘটনটাকে সামনে এনে দেয়া, যাতে এরকম ঘটনা আর না ঘটতে পারে। যে ঘটনাটা ঘটিয়েছে তার উপর একটা প্রেশার তৈরি হয়, তার উপর কিন্তু প্রেশার তৈরি করছি না, তার ঘটনাটা শুধু আমি জানিয়ে দিচ্ছি এই ঘটনা করেছে, আরো একজন ঘটনা করলে তখন তার কথাটাই জানিয়ে দিচ্ছি। কোনো প্রেশার তৈরি করার জন্য তাকে ভেতর থেকে তার অপরাধগুলোকে সামনে আনছি না আমরা, যেই কারণে সে আবার আরো একটা নতুন করে একটা অঘটনা ঘটাচ্ছে। এই সুযোগটা আসলে সাংবাদিকতার এই সারফেস সাংবাদিকতা করার কারণেই হচ্ছে। যদি আমি ভেতর থেকে কাজটা করি তাহলে কিন্তু সত্যিকার অর্থেই সময়কে বা সারফেস, ইনডেপথ এবং ইনভেস্টিগেটিভ, এটা নিয়ে তো অনেকদিন যাবত কথা হচ্ছে, প্রায় 2-2.5 দশক যাবত আমাদের শুরু থেকেও কথা হচ্ছিল, কিন্তু তারপর আমরা এই চক্রের মধ্যে রয়ে গেছি। না, এই চক্রের বাইরেও যে অন্য কিছু কথা নাই তা নয়, না, সেটা কিন্তু হয়তো মূলধারাটা, হ্যাঁ মূলধারা হয়তো- একটা তো হবেই। হয়তো অন্য জার্গন আসছে, এখন ডেটা জার্নালিজমের কথা বলা হচ্ছে, এখন প্রসেস জার্নালিজমের কথা বলা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেরিয়েশন, কিন্তু ওই ইনভেস্টিগেটিভেরই আরেকটা ভ্যারাইটি হয়। ভেরিয়েশন আসছে, ওই ইনভেস্টিগেটিভেরই কিন্তু আরেকটা ভ্যারাইটি, কিন্তু এগুলো তো এখনো রিজলভ হয় নাই। আমাদের যে প্র্যাকটিসের মধ্যে কিন্তু যত অপরচুনিটি আছে, যত স্কোপ আছে, সেই বিষয়গুলো তো তৈরি হয় না। এবং সেই জন্য আমি আপনার কাছে আসবো, সেটা হচ্ছে খুবই, আমরা এই কথাগুলোটাও অনেকবার বলেছি, অনেকবার উচ্চারণ হয়েছে, দর্শক পাঠকরাও বারবার, এই যে আমরা যে জরিপ করছি সেখানেও বলছেন, সেটা হচ্ছে ফলো আপ। ধরেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে পৌরসভা নির্বাচন গেল, যার আগে আমরা অনেক রিপোর্ট করেছি, যাওয়ার পর আসলে ওই পৌরসভা নিয়ে কতটা রিপোর্ট হচ্ছে হলো আমি জানি না। ফলো আপ আসলে জার্নালিজমের একটা অন্যতম জার্গন, এবং ফলো আপ আসলে না থাকলে মানুষ কিন্তু ভুলে যায়, এবং মানুষের সামনে এগুলো নিয়ে আসা দরকার। সেই কারণে আমার মনে হয় যে উপজেলা নির্বাচনে বা পৌরসভা নির্বাচনের কথা আপনি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সমস্ত মিডিয়াগুলো যে রকমের এটা ঝাঁপিয়ে পড়ে হুমড়ি খেয়ে পড়েছিল, সেই জায়গা থেকে এখন নেই। এখন এই পৌর নির্বাচন, যারা নির্বাচিত হয়েছেন তাদের মেয়ররা কি করছেন, কি ভাবছেন, কিভাবে কাজটা শুরু করলেন, প্রথম দিনই তিনি কি করেছেন, বা শপথ নেওয়ার পরে তার অ্যাক্টিভিটি কি, এই জিনিসগুলো অবশ্যই আসতে পারে। আমি জানি না, বাংলা নিউজ অবশ্যই একটা মেয়রদের ইন্টারভিউ আকারে একটা কলাম প্রকাশ করছে, কেউ যদি ওখানে পড়েন হয়তো কিছু পাবেন, বা অনেকেই এটা একদম অ্যাভয়েড করে যাচ্ছেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে ফলো আপ শুধু এই পৌর নির্বাচনের বিষয় না, অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় দুর্ঘটনা, অনেক বড় বড় দুর্নীতি, অনেক বড় বড় এগুলোকে যখন ঘটে তখন আমরা সমস্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করি, তারপরে এটা আমরা ভুলে যাই এবং এবং আমি জানি না যে হয়তো পাঠক আসলে কি চায়। যে জিনিসটি মফিজুর রহমান স্যার বললেন যে পাঠকের কি কতটুকু জরিপ বা গবেষণা করে আমরা এটা নির্ধারণ করছি, আসলে কি আমরা কোনোভাবেই নির্ধারণ করছি নাকি না আমরা যা মনে হয় সেভাবেই করে যাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। না, আসলে এখানে একটা বিষয় আসে, আপনার মিডিয়া অ্যাটেনশন সাইকেল বলে একটা থিওরি আছে। মিডিয়া অ্যাটেনশনটা কিন্তু তৈরি হয় আসলে সোসাইটিতে সেই বিষয়টা সম্পর্কে মানুষের আগ্রহের বিষয়টা কেমন আছে, অর্থাৎ সোসাইটির একটা বড় অংশ ওই বিষয়টার মধ্যে তাদের অ্যাটেনশন কতদিন নিয়োজিত রাখতে চায়, তার দ্বারাই কিন্তু আসলে আলটিমেটলি আবার মিডিয়া অ্যাটেনশন তৈরি হয়। আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, মিডিয়া যেমন এজেন্ডা তৈরি করে দেয়, আবার মিডিয়ার এজেন্ডাটা কিন্তু তৈরি হয় সোসাইটির এজেন্ডা থেকে। তো এই যে মিডিয়া এবং দর্শক পাঠক কি চাচ্ছে, এই যে মিডিয়া এবং সোসাইটির যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের জায়গাটা কি আসলে ভালো করে ফোকাসে আনা দরকার, এবং সেটা কি হয়েছে, এখন আছে কিনা, হয় কিনা, না সেটাই আমি বলতে চাচ্ছি। যে সেটাই তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে মিসিং, যে সোসাইটাল নিড যেগুলো আছে, বা সোসাইটির অডিয়েন্স সেক্টরে যারা বিভিন্ন ভাবে আছেন, তাদের আসলে প্রত্যাশার জায়গাগুলো কি, তারা কোন মাধ্যম থেকে কি পেতে চান, কোন ইস্যুগুলোতে তারা কেমন থাকতে চান, এই বিষয়গুলো আসলে ওই যে 10 বছরে 5 বছরে একটা গবেষণা করার বিষয় কিন্তু না। আপনাকে মনে রাখতে হবে যেটা হলো যে আমরা 1980 সালে নাই, আমরা এখন 2015 সাল পেরিয়ে 16 সালে আমরা এখন আছি, এবং আমাদের এই সময়ে যে বিশ্ব চরিত্র, এই সময়ে যে দেশের চরিত্র, আমাদের বা আমাদের সার্বিকভাবে যে আমাদের এনভায়রনমেন্ট, সমস্ত কিছু কিন্তু পরিবর্তিত হয়েছে, এবং প্রতিনিয়ত প্রযুক্তি বলেন, অন্যান্য কারণেই বলেন, হিউম্যান সাইক কিন্তু পরিবর্তিত হচ্ছে। অতএব এই ধাবমান এবং চলমান যে অডিয়েন্স, এই অডিয়েন্সের আগ্রহের জায়গা এবং তাদের চাওয়া পাওয়ার জায়গাগুলোকে আপনি যদি টাইমলি ট্রেস আউট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওই অবসাদ থেকে যাবে। আর সেই টাইমলি যদি আপনি ট্রেস আউট করতে চান মেনন, তাহলে কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আপনার ওই যে গবেষণার বিষয়টা, জানার বিষয়টা আমাকে কনস্ট্যান্টলি চালাতে হবে। আমার সাংবাদিকতার বিটের কাজটা যেমন আমরা প্রতিনিয়ত করি, ঠিক পাশাপাশি আমাকে ওই পাঠকের জানার বিষয়টা আমাকে প্রতিনিয়ত সেটাকে চালিয়ে যেতে হবে। অবশেষে একটা সুযোগ আসলো, বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্ট এবং জার্নালিজমের চর্চা, এই দুইটার মধ্যে যে একটা সেতু বন্ধনের জায়গাটি তৈরি করা।
এবং আমার মনে হয় এই গবেষণাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যত বেশি করতে পারবেন, এগুলো হয়তো নিউজ পেপারগুলো তারা গবেষণা করে তারা কি করবে সেটা ঠিক করা, আরেকটা হচ্ছে বাইরে থেকে কেউ গবেষণা করে তাকে জানাবে ইয়েস তুমি সংবাদ মাধ্যম তুমি দেখো তোমার জন্য আসলে সামনের দিনগুলো এই, সেরকম যদি একটা সুযোগ থাকে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এটা করতে পারেন। তারপর নিজেদেরও এক ধরনের নিজেদের রিডিং, কিন্তু আসলে নিউজ পেপারগুলো আমার মনে হয় যে নিজেদের রিডিং ঠিকই কাজগুলো করে, কারণ আপনি কিন্তু কোনোভাবেই আপনি পাঠক কি খায়, দর্শক কি চায়, কি খায় কোট আনকোট, এই শব্দটি বিবেচনা করেই আপনার কন্টেন্ট দেন। আপনি এমন না যে গতকাল যা দিয়েছেন আজকে সেগুলো যদি না চলে, আপনি জানেন এবং আপনি গতকাল এটা চলেছে বলেই আজকে আবার একই রকমের এখন পরিবর্তনের দায়িত্বটি কে নিবে সেটি হচ্ছে বিষয়। যে আমরা যেটা বলছি যে আমরা মিডিয়া বাইরে থেকে এজেন্ডা যেমন নিবে এবং মিডিয়াও এজেন্ডা সেট করবে এবং মিডিয়া এজেন্ডা সেট করে যাচ্ছে, একের পর এক মিডিয়া এজেন্ডা সেট করে যাচ্ছে। বাইরে থেকে এজেন্ডা নেয়ার মতো অবকাশ মিডিয়ার কাছে নেই এই কারণে যে বাইরে থেকে এজেন্ডা তৈরি হচ্ছে না। আমরা কি যে মানে যে গড়পড়তা রুচি বা চাহিদা সেটার উপরে আমরা কিছু মানে প্রিকনসিভড আইডিয়া দ্বারা পরিচালিত। আমি মনে করি যে এটাই, অথবা আমি এটা সোসাইটির উপর চাপিয়ে দিই, আমি মনে করি যে এটাই মনে হয় দর্শক চাচ্ছে, আমি এটা আসলে সবার উপর চাপিয়ে দিচ্ছি এবং আমার তো চলে যাচ্ছে। আমার ওই যে 24 আওয়ার্স অন এয়ার আমি বিভিন্নভাবে আমার টাইম আমি ম্যানেজ করে নিচ্ছি, আমার ওই আমার টাইম পাস, আমার ওই যে 16 পেজেস বা 20 পেজেস আমি বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমার চলে যাচ্ছে। এখন যে জায়গাটা আমি ইম্পর্টেন্স দিতে চাচ্ছিলাম এই শেষের দিকে এসে, সেটা হচ্ছে আসলে মিডিয়া ইকোনমি। এই মিডিয়া ইকোনমির জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কারণে আমি বলছি, আপনি দেখবেন যে আজকাল ম্যাক্সিমাম মিডিয়া হাউসগুলো কর্পোরেট প্রতিষ্ঠানেরই অঙ্গ প্রতিষ্ঠান। তো সেই কর্পোরেট ইকোনমিতে এসে তারা আর মিডিয়া ইকোনমি নিয়ে চিন্তা করছে না। মিডিয়াতে যদি আমার লসও যায় আই ডোন্ট মাইন্ড, হ্যাঁ আমি তখন ক্রস সাবসিডি দেই আমার অন্য বিজনেস থেকে, ফর দ্য টাইম বিং আপনি সেটা করেন। কারণ কি আপনি যদি একটু খুব খোলাসা করে বলি তাহলে বলবো যে মিডিয়াটা সেফগার্ড হিসাবে আমরা ব্যবহার করছি, যে আমার অনেক কর্পোরেট প্রতিষ্ঠান আছে, আমার বিজনেস আছে, হাউস আছে, সবকিছু আছে, আমার একটা মিডিয়াও থাকা দরকার। কিন্তু মিডিয়ার যথার্থ অর্থে প্রফেশনাল জায়গা থেকে, সাংবাদিকতার জায়গা থেকে যে চর্চা হওয়া দরকার এবং সেটার জন্য যে ইকোনমির থাকার কথা আমরা দীর্ঘদিন বলছিলাম, যে ইকোনমি আসলে নিশ্চয়তা দেয় যে মিডিয়া তার পাঠক রুচি অনুযায়ী চলবে, মিডিয়া তার প্রফেশনাল জায়গা থেকে চলবে, সেই মিডিয়া ইকোনমির জায়গাটা পরিবর্তন হয়ে যাওয়াটাও একটা কিন্তু বড় কারণ যে জন্য আমরা ওগুলোকে বদার করি না। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় একটা আসলে এটা একটা কনোটেশন হয়ে গেছে কর্পোরেট এবং আপনার মিডিয়া, যে কর্পোরেটের মিডিয়া এবং মিডিয়ার কর্পোরেট, মিডিয়া নিজে কর্পোরেট কিনা সেটাও একটা ফ্যাক্টর হয়েছে। এবং আমার মনে হয় এই কন্টেশনে যেটা বলা হয় সেই জায়গা থেকে রিয়েল পিকচার কিন্তু আমাদের দেশে, এবং আমি মনে করি যে অন্য যে কোনো কর্পোরেটের বড় মিডিয়া হাউসগুলো, মিডিয়াই ইটসেলফ আসলে একটা বিজনেস মেকানিজম। আলোচনা শেষ করতে হবে, আমার মনে হয় যে একটু এই যে আলোচনাটা মুলতবি রাখি, এই জায়গা থেকে আমরা হয়তো আবার যখন একসাথে বসবো এই আলোচনাটা যাবো যে এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু প্রযুক্তি বান্ধব গণমাধ্যমে তো যেতে হবে, না হলে তো এই যে যেটা আমরা বলছিলাম এই যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি, অর্থনৈতিকভাবে বজায়যোগ্য টেকসই হওয়ার জন্য কিন্তু একটা প্রযুক্তির সঙ্গে একটা সমঝোতা করতে হবে, তারপর তো গণমাধ্যম টিকে থাকবে। কারণ দ্রুত প্রযুক্তি বদল হচ্ছে এবং গণমাধ্যমকে তার সঙ্গে আপোষ করে চলতে হচ্ছে। সেই আলোচনা আরেকদিন করবো। আপাতত আজকে শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমার সঙ্গে এই সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।